নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। অনেকগুলো খবর রয়েছে। এক, দিমিকে ছেড়ে দিল ইস্ট বেঙ্গল এবং হঠাৎ করেই সাহসী সিদ্ধান্ত ইস্ট বেঙ্গলের। যখন ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেল তারপরেই ছেড়ে দেওয়া, এই ঘোষণাটা এলো ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে। ভারত হেরে গেল ইরানের কাছে, এটা প্রত্যাশিতই ছিল। তবে প্রত্যাশা ছিল যে লড়াই কতটা করবে। হ্যাঁ, ভারত লড়াই করেই হেরেছে। পাশাপাশি সুপ্রিম কোর্টে আজ কী হলো এই সমস্ত থাকছে আজকের ভিডিওতে। তো শুরুতে আসা যাক ভারতের ম্যাচটা নিয়ে। ভারতের ম্যাচটা আমি দেখেছি, বেশিরভাগটাই দেখেছি। খুব কম সময় হচ্ছে যে দেখিনি, মানে আধা ঘন্টা মতো দেখিনি। ম্যাচটা কিন্তু ভারত ফার্স্ট হাফ দারুণ লড়াই করেছে, ডিফেন্সিভ খেলেছে ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফে অ্যাটাকে গিয়েছে এবং তারপরে তখনই কিন্তু গোল হয়েছে। একটা গোল খেয়ে যাওয়ার পরে অ্যাটাক করে ভারত, একটা গোল দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপরে তো শেষের দিকে এসে আরও দুটো গোল হয়ে গেল। কিন্তু ওভারঅল এবং সেকেন্ড হাফটা ভারত আর ওইভাবে ডিফেন্স করছিল না যেটা ফার্স্ট হাফে করছিল। অনেক বেশি অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল, পাস খেলা। জিতেন এমএস, আমি সেকেন্ড হাফে যতটুকু দেখেছি জিতেন এমএসকে বেশ ভালো লেগেছে। বল কেড়ে নেওয়া, তারপর ড্রিবল করা, এই সমস্ত বিষয়গুলো। আর ডিফেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। আগের দিনও বলেছিলাম যে ডিফেন্স অসম্ভব ভালো খেলেছে। আগের দিন তাজিকিস্তানের বিরুদ্ধে যে লড়াইটা করেছিলেন আনোয়ার কিংবা সন্দেশ জিঙ্গান, গুরপ্রীতরা। তবে আজকে গোলগুলো একটু ডিফেন্সের ভুলেই হয়েছে। এইগুলো তো খেলার অঙ্গ, টাইমিং। ইরানের মতন দলকে এতক্ষণ ধরে আটকে রাখাটা সত্যিই ভারতের কাছে ডিফিকাল্ট ছিল। তবে ভারত শেষমেশ লড়াই করে হেরেছে এবং ভালো খেলার একটা প্রতিশ্রুতি সেটা কিন্তু ভালো খেলার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু খালেদ জামিল দেখিয়ে দিলেন যে তাকে আরও সময় দিলে তিনি কিন্তু এই টিমটা নিয়ে বা আরও কিছু প্লেয়ারদের নিয়ে একটা ফুল ফোটাবেন এবং তার যথেষ্ট প্ল্যান প্রোগ্রাম রয়েছে, এটা বলা যেতে পারে। খালিদের এই বিষয়টা কিন্তু বোঝা গেল। খালিদের ওপরে আরও কিছুটা সময় অন্তত ভরসা করতেই হবে, তাকে সময় দিতেই হবে। এই সময়ের মধ্যে যে টিম তিনি তৈরি করেছেন, তারপর টিম যেভাবে খেলছে, সত্যি প্রশংসাযোগ্য। এই ম্যাচটা প্রশংসাযোগ্য। অন্য কোনো কোচের আন্ডারে হলে হয়তো 7-8 গোলও হয়ে যেতে পারত। হ্যাঁ, 3 গোলটা এভাবে না দেখে আমার মনে হয় যে ম্যাচটাকে অন্যভাবে ভারত কতটা লড়াই করলো সেভাবে দেখা উচিত। যথেষ্ট ভালো লড়াই করেছে প্রত্যেকটা প্লেয়ার। এটাই খালিদের বৈশিষ্ট্য যে তিনি প্লেয়ারদের মধ্যে থেকে 100% বার করতে পারেন, অন্তত 200% বার করার তিনি চেষ্টা করেন। সেটাতে তিনি অনেকটাই সাকসেস পেয়েছেন। এখন পরবর্তী ম্যাচ হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে। আফগানিস্তানের বিরুদ্ধে হয়তো ভারত যদি জেতে সেই ম্যাচটা নিঃসন্দেহে টার্গেট করবে জয়ের জন্য। সেই ম্যাচটা জিতলে ভারত রানার আপও হতে পারে, গ্রুপ রানার আপ হতে পারে, তেমন একটা সুযোগ রয়েছে। রানার আপ যদি হয় তাহলে থার্ড পজিশনের জন্য আবার একটা লড়াই করার, আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাবে ভারত, এটা বলা যায়। ইস্টবেঙ্গল হঠাৎ করেই দিয়ামান্তাকোসকে ছেড়ে দিল। দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, তার বিপুল অর্থ নিয়ে তাকে চুক্তি করা হয়েছিল। কেরালা ব্লাস্টার্সে গোল্ডেন বুট জয় করার পরে তাকে 2 বছরের চুক্তিতে নিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু প্রথম সিজনের মতন এই সিজনের শুরুটাও খুব একটা ভালো কাটছিল না। তবে ডার্বি জিতিয়েছে দিয়ামান্তাকোস, ডুরান্ড কাপের ডার্বিতে জয় পেয়েছে দিমির করা গোলেই। দুটো গোলই কিন্তু তিনি করেছিলেন। মনে হয়েছিল ফর্মে ফিরবেন, আবার সেমিফাইনালে গিয়ে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে তার অফ ফর্ম বা খেলতে না পারা, প্রচুর মিস করা, এই সমস্ত বিষয় ছিল। ফলত ইস্টবেঙ্গল তার সঙ্গে কথাবার্তা বলেছে, সেও কথা বলেছে। তো মিউচুয়ালি দুজনেই ছেড়ে দিয়েছে। যদি ইস্টবেঙ্গল তাকে ছাড়তে চাইতো আগেই তাহলে বিপুল অর্থ দিতে হতো। সে কারণে অস্কারের নিমরাজি থাকা সত্ত্বেও কিন্তু তাকে ছাড়তে পারেনি ইস্টবেঙ্গল সেই সময়, যে কারণে তাকে কন্টিনিউ করানো হচ্ছিল যে হামিদ আহাদাদ আর দিমি থাকবেন এই সিজনে, এটা ধরে নেওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ করে এই ঘোষণা চলে আসে। দিমিও কিন্তু মেনে নিয়েছেন বিষয়টা। কারণ একটা রয়েছে, কারণ হচ্ছে যে দিমি সদ্যই বাবা হয়েছেন। তো তিনি পরিবারের পাশে থাকতে চাইছেন, গ্রিসে থাকতে চাইছেন, গ্রিসেরই কোনো ক্লাবে তিনি খেলবেন। আর তিনিও কোথাও গিয়ে হয়তো হতাশ হচ্ছেন যে তার পারফরমেন্স তিনি দিতে পারছেন না। সেই কারণে ইস্টবেঙ্গলের এই প্রস্তাব, এই সমস্ত কিছু নিয়ে দুজনে মিউচুয়ালি মেনে নিয়েছে। তো ভালোই গোটা বিষয়টি মেনে নিয়েছে দুটো পক্ষই। ইস্টবেঙ্গল কিন্তু তাকে গুড লাক জানিয়ে পোস্ট করেছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে, গুড লাক বলে তাকে। ফলত এটা অন্তত একটা গুড সমাপ্তি, ভালো সমাপ্তি বলবো। তবে হ্যাঁ, এটা কিন্তু একটা বোল্ড ডিসিশন যে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে ছেড়ে দেওয়া, এবং সেটা এই সময় আসা যথেষ্ট। যখন এখনও সিজন শুরু হয়নি, সুপার কাপ আইএসএল হবে শোনা তো যাচ্ছে অন্তত, তো তার আগে একটা সিদ্ধান্ত যাই হোক নিয়েছে। এবং এমন একটা সময় যখন কিন্তু এই সামার ট্রান্সফার উইন্ডোটা বন্ধ হয়ে যাচ্ছে, ফলত আর কোনো প্লেয়ার যদি মানে যে প্লেয়ারটি খেলছে কোনো ক্লাবে তাকে নিতে পারবে না। সেক্ষেত্রে ফ্রি প্লেয়ার কাউকে নিতে হবে।
যদি সত্যি ইস্টবেঙ্গল নিতে চায় কাউকে, এখন জানি না ভেতরে ভেতরে এই বিষয়টি এখনও জানা যায়নি যে দিমির পরিবর্তে কোনো স্ট্রাইকারকে নেওয়া হবে কিনা, নাকি মাদি তালালকে দিয়েই এটা রিপ্লেস করা হচ্ছে, যে মাদি খেলবে মিডফিল্ডে, হয়তো মিগুয়েলকে আপ ফ্রন্টে খেলানো হবে এক্ষেত্রে। সেটা আরেকটু গেলে বোধহয় বিষয়টি পরিষ্কার হবে, কোচ বা টিমের প্ল্যানিং কী এক্ষেত্রে সেটা পরিষ্কার হয়ে যাবে। তো এরপরে আসা যাক আজকে কি হলো সুপ্রিম কোর্টে। দেখুন, সুপ্রিম কোর্টে যেটা আজকে হলো, সওয়াল জবাব তো হয়েছে, রায় এখনও পর্যন্ত বেরোয়নি। রায়টা বেরোবে আজকে, ছোট একটা রায় বেরোতে পারে, যেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তবে যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে যে এই যে আইএসএল নিয়ে একটা দরপত্র বা টেন্ডার ডাকা হবে, সেটা কিন্তু আর ভারতীয় ফুটবল সংস্থার হাতে থাকছে না। সেটা একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। নাগেশ্বর রাও, যে কমিটিটা হেড, তিনি টেন্ডার ডাকবেন। আইএসএল এর দরপত্র দেওয়া হবে। এফএসডিএল সত্ত্ব ছেড়ে দিয়েছে। ফলত যদি এই যে আর্থিক দিকগুলো বা এই জায়গাগুলো কিন্তু পুরোটাই থাকছে এই কমিটির উপরে, এবং এই কমিটি তারা টেন্ডার দেবে, এবং সেই টেন্ডারে যে বা যারা সাড়া দেবে তাদের মধ্যে এফএসডিএলও হতে পারে বা অন্য কোনো পক্ষও হতে পারে। এখন এফএসডিএলও দেখে নিতে চাইছে যে সত্যি তারা ছাড়া আর কেউ আছে কিনা নেওয়ার ক্ষেত্রে, প্রতিযোগিতায় আর কেউ আছে কিনা। গোটা বিষয়টি যেটা হলো সেটা হচ্ছে কল্যাণ চৌবের হাত থেকে মোটামুটি এই অংশটা গেল। বাইচুং ভুটিয়া সহ অন্যান্য যাদের আইনজীবীরা ছিলেন তারা কিন্তু বলেছেন যে অতি দ্রুত ভোট করানোর জন্য। কোর্টও বলেছে যে তারাও চায় যে সুষ্ঠুভাবে ভোট হোক, কিন্তু গোটা প্রসেসটা যাতে সুন্দরভাবে হয় সেই কারণেই কিন্তু একটা আলাদা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। হয়তো যে কোনো দিনের মধ্যে এই রায়টা পরিষ্কার হয়ে যাবে যে কোর্ট যে সংবিধানটা রচনা করে দেবে তার উপরে কীভাবে নির্বাচনটা হবে। কারণ আইএসএল এর টেন্ডার, এই বিষয়টা টেন্ডার ডাকা, টেন্ডার পাস করা, সময় দেওয়া, সমস্ত কিছু কিন্তু 30শে অক্টোবরের মধ্যে করতে হবে। তো এর ক্ষেত্রে কিন্তু ফিফা ব্যান হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না বলেই শোনা যাচ্ছে। আরও ডিটেল এখনও পর্যন্ত পরিষ্কার নয়, একটু ডিটেল এলে হয়তো ভালো করে বোঝানো যাবে আপনাদেরকে। যতটুকু আমি বুঝতে পেরেছি সেটাই বোঝালাম। আরও সময় গেলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। তবে ফিফা ব্যান হওয়ার এখনও পর্যন্ত বিষয় নেই, এখন সময়টা অনেকটা রয়েছে। তো কোর্টও কিন্তু চাইছে সুষ্ঠুভাবে সমস্ত কিছু করতে। তো আরেকটু অপেক্ষা করতে হবে, এটাই বলবো। তো